বিজয়ের মাসের আজকের বিকেলে প্রাণমিল ক্যান্ডিড বিস্ট্রো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে কিছু তথ্য। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের ধরে নিয়ে নির্যাতন চালায় এবং নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে এক জঘন্য ঘটনা, যা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল। জাতিকে মেধাশূন্য করতেই তারা এই হত্যাকাণ্ড চালায়। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এবারে কথা বলছি তার সঙ্গে। বিজয়ের মাসের শুভেচ্ছা, স্বাগত আমাদের আজকের কুইজ শোতে। ধন্যবাদ। জি, এবং এই বিজয়ের মাসে কেমন আছেন? বিজয়ের মাস এলেই তো মনটা সেই পেছন দিকে চলে যায়। বিজয় মানেই তো একটা অর্জন। অবশ্যই। মানে আমরা যে পরাধীন ছিলাম, সেই পরাধীনতার নাগপাশ থেকে আমরা মুক্ত হয়েছি। এই 16ই ডিসেম্বরে বিজয় অর্জন করেছি। পাকিস্তানের কাছ থেকে আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি। তো এই বিজয়ের মাস যখনই আসে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এই সারাটা মাস ধরেই চলতে থাকে। তবে 16ই ডিসেম্বরে তার একটা চূড়ান্ত পর্যায়ে আর কি। তো তার মাঝে অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক একটা ঘটনা হচ্ছে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সেটা আমাদের স্মরণ করতে হয়। তারাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন যেভাবে, তারা তাদের রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন। তো এই যে এই মাসটাতে আমরা যারা দেখেছি মুক্তিযুদ্ধ, যারা অংশগ্রহণ করেছি এবং যারা দেখেনি, তারা আজকাল টেলিভিশনে দেখছে, চলচ্চিত্রের মধ্যে দিয়ে দেখছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা তাদের ধারণা হয়ে যাচ্ছে। এবং সেই মুক্তিযুদ্ধের ধারণা নিয়ে তারা কবিতা পড়ছে, নাটক করছে, গান করছে, মুক্তিযুদ্ধের গান। এই ডিসেম্বর মাস এলেই তো আমরা টেলিভিশন চ্যানেলগুলোতে দেখতে পাই। আজ সকাল থেকেই আমরা দেখছি মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে, সেখানে কত সহস্র সহস্র লোকের আনাগোনা, সবাই সেখানে শ্রদ্ধা জানাতে গেছে সকালবেলায়। জি জি। এবং আজকের এই দিনে আপনার কোথায় কোথায় প্রোগ্রাম আমরা দেখতে পাবো? আজকে তো এখানে এসে বসেই গেছি। আর তারপরে আছে এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে যাব শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমি তাদের অনুষ্ঠান সাজিয়েছে, 3 দিন ব্যাপী অনুষ্ঠান সাজিয়েছে। আজকে তো শহীদ বুদ্ধিজীবী দিবস, তো সেই উপলক্ষে আজকে থেকে শুরু করে একেবারে 16 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠান চলবে। এর মধ্যে নাচ, গান, তারপরে আবৃত্তি, তারপরে নাটক, সবকিছুই আছে। তো এই হচ্ছে শিল্পকলা একাডেমির অনুষ্ঠান, বাংলা একাডেমির অনুষ্ঠান আছে, শিশু একাডেমির অনুষ্ঠান আছে। যেমন শিশু একাডেমিতে আমি 16ই ডিসেম্বরে অনুষ্ঠান করব আর কি। মানে ওই ছোটদের বাচ্চারা আবৃত্তি করবে, তাদের বিচারক হিসেবে সেখানে থাকবো। তারপরে 17ই ডিসেম্বরে অনুষ্ঠান আছে। মানে এই ডিসেম্বরের এই সবকিছু নিয়ে আর কি বেশ কটা জায়গায় অনুষ্ঠান রয়েছে। এর আগেও করে এসছি, বেতারে করে এসছি, এই মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেছি। তো এই নিয়েই আর কি মানে চলছে আর কি। হ্যাঁ, তো এখন তো একটা আবৃত্তি শুনতে খুব ইচ্ছে করছে। কোন আবৃত্তিটা শুনবো প্রথমে ভেবেছি যে এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ, কত সুন্দর সুজলা সুফলা সবুজের সমারোহ ছিল একটা সময়। সেই সবুজে কিভাবে একেবারে ধ্বংস করে দেয়া হলো, মানুষ মেরে 30 লাখ শহীদ হলো। সেই কথা একজন ছবি আঁকছে, এক শিল্পী ছবি আঁকছে এবং তার মধ্যে কি কি সে উপাদানগুলো দিচ্ছে, তা একজন কবি তার সেই শিল্পীর চোখ দিয়ে এই বাংলাদেশটাকে দেখছে। যখন মুক্তিযুদ্ধ হয়ে গেছে, পাকিস্তানি হানাদার বাহিনী যে ম্যাসাকার, যে ধ্বংসাত্মক কাজকর্ম করেছে, সেখানে নরমুন্ডের একটা দৃশ্য দেখা যাচ্ছে চারিদিকে ওই ছবির মধ্যে দিয়েই। তো এই কবিতাটা লিখেছেন আবু হেনা মুস্তাফা কামাল। তিনি এই কবিতার নামই হচ্ছে ছবি। আচ্ছা, ঠিক আছে, তো সেই কবিতাটা আবৃত্তি করি তাহলে। ঠিক আছে।
আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন, ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। অসাধারণ, খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটা আবৃত্তি শোনাবার জন্য। যাদের জন্য আমাদের এই আয়োজনটি সাজানো হয়েছে, একজন বন্ধু ফোন দিয়েছে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো আপু, আমি মুক্তা বলছি। কেমন আছো? আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? বলো। আচ্ছা, বলেছো মুক্তিযুদ্ধের গল্প। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? কুষ্টিয়া মডেল হাই স্কুল। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য কিংবদন্তি কোথায় অবস্থিত? ক রাজেন্দ্রপুর সেনানিবাস, খ মিরপুর ঢাকা, গ বিজয় সরণি। জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে। ঘ মিরপুর ঢাকা। নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। প্রথম আরব দেশ হিসেবে ইরাক কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ক 8 ডিসেম্বর 1971, খ 8 মার্চ 1972, গ 8 জুলাই 1972। বলো। এটাও ঝটপট বলে ফেলো। 8 জুলাই 1972। উত্তর সঠিক। 500, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আমি কি এবার যাবো তৃতীয় প্রশ্নে? আচ্ছা, দুঃখিত, লাইনটি কেটে গেছে। আর একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। আচ্ছা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? মুক্তিযুদ্ধের গল্প। আচ্ছা, মুক্তিযুদ্ধের গল্প, ঠিক আছে। মুক্তিযুদ্ধের গল্প বিভাগ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকার দেশ কোনটি? ক সেনেগাল, খ দক্ষিণ আফ্রিকা, গ সিয়েরা লিওন। সেনেগাল। আচ্ছা, নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রুটি আওরাত কার রচনা? ক শওকত ওসমান, খ শাহরিয়ার কবির, গ আনোয়ার পাশা। এটাও ঝটপট বলে ফেলো। উত্তর সঠিক।
500 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি খেলবে 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য? হ্যাঁ। আচ্ছা, যাচ্ছি প্রশ্নে। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ৭১-এর যিশু এর পরিচালক কে? ক নাসির উদ্দিন ইউসুফ, খ তানভীর মোকাম্মেল, গ তারেক মাসুদ। তারেক মাসুদ। নিলাম। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক নাসির উদ্দিন ইউসুফ। ঠিক আছে, 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আমরা আপনার অনুষ্ঠানের কথাগুলো বলছিলাম এবং খুব সুন্দর একটা আবৃত্তি শুনে ফেলেছি, এবারও শুনবো। তার আগে একটু জানবো যে আপনি দীর্ঘদিন আবৃত্তি শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তো এই সময়ে বা যদি বলি যে এই সময়ে আবৃত্তি চর্চার অবস্থাটা কীরকম, দেশ বা দেশের বাইরে বা সারা দেশ জুড়ে যদি বলি? আমার তো মনে হয় এটা ভালো, মানে এখানে খারাপের কোনো ব্যাপার নেই। একটা সময় শুরু হয়েছিল খুব মানে ঢাকঢোল পিটিয়ে, তারপরে একের পর এক দল তৈরি হচ্ছে, সংগঠন, সেখানে কর্মী আসছে, এখনো আছে সেটা। তবে হতে 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 প্রায় 300-র মতন সারা দেশে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে, যেটার আমি ফাউন্ডার প্রেসিডেন্ট দুবার ছিলাম একবারে শুরু থেকে। হ্যাঁ। তো সেই থেকে দেখা যেটা, সেটা মনে হচ্ছে যে আবৃত্তি খুব জনপ্রিয় হয়েছে, ছড়িয়ে গেছে, যার কারণেই এতগুলো দল। প্রথম দিকে আমরা যখন প্রথম উৎসব করি তখন বড়জোর 20টাও দল আমাদের মানে উৎসবে আসেনি। তো মানে সব জায়গা থেকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তার মধ্যে থেকে যে বেছে বেছে কয়েকটা মানে 20টার মতন দল। কিন্তু তারপরে দেখা গেছে যে সবাই দলীয় আবৃত্তি, সম্মেলক আবৃত্তি, কোরাস আবৃত্তি যেটা বলি আর কি, সেই সব করতে করতে তার মধ্যে থেকে যারা মানে প্রতিভা আছে তারা বেরিয়ে এসছে, তারা একক আবৃত্তি করছে। তারপরে ওই আবৃত্তির থেকে কিন্তু আবার নানান ক্ষেত্রেও চলে যাচ্ছে, যেমন খবর উপস্থাপনায় মানে নিউজ প্রেজেন্টেশনে, তারপরে অভিনয়ে, মঞ্চ নাটকে, টেলিভিশন নাটকে, চলচ্চিত্রে। কেননা আবৃত্তি করতে এলে প্রথম একটা শর্ত থাকে যে উচ্চারণটা ঠিক করে, শব্দের উচ্চারণের ব্যাপারে আমরা অনেক কথা জমা আছে, আপনার কাছ থেকে জানবো, কিন্তু একটা আবৃত্তি শুনতে এখন আমার খুব ইচ্ছে করছে। এবার কোন আবৃত্তিটা শুনবো? এবার আবৃত্তি করব ভাবছি সম্প্রতি প্রয়াত, মানে যিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, আমেরিকা নিউ ইয়র্কে ছিলেন, সেই কবি, মানে খুব নিভৃতচারী কবি, এবং খুব বেশি কিন্তু তিনি লেখেননি, কিন্তু যা লিখেছেন সেগুলো অসাধারণ তার রচনা। তো তার একটা কবিতা পড়ছি, সবাই পড়ে, এটা মুক্তিযুদ্ধর এই সময় সেই কবিতাটাই পড়ছি, নিষিদ্ধ জার্নাল থেকে, কবি শহীদ কাদরী। এই কবিতাটার মানে ভূমিকাটা এই জন্যই করলাম যে একদম শেষে শিশুদের নিয়েই এই স্বাধীনতার ব্যাপারটা আসবে, সেটা কিভাবে আসে আমরা দেখি। নিষিদ্ধ জার্নাল থেকে, কবি শহীদ কাদরী। ভোরের আলো এসে পড়েছে ধ্বংসস্তূপের ওপর। রেস্তোরাঁ থেকে যে ছেলেটা রোজ প্রাতরা সাজিয়ে দিত আমার টেবিলে, তেরাস্তার মোড়ে তাকে দেখলাম শুয়ে আছে রক্তাপ্লুত শার্ট পরে। বন্ধুর সরে যাওয়ার রাস্তায় ডিআইটি মার্কেটের ভস্মস্তূপ, প্রতিরোধের চিহ্ন নিয়ে বিবর্ণ রাজধানী দাঁড়িয়ে রয়েছে, তার বিশাল করিডোর শূন্য। শহর ছেড়ে চলে যাবে সবাই, এবং চলে যাচ্ছে দলে দলে, কিন্তু এই ধ্বংসস্তূপ স্পর্শ করে আমরা কয়েকজন আজীবন রয়ে যাব বিদীর্ণ স্বদেশে, স্বজনের লাশের আশেপাশে। তাই তার দেখা পাবো বলে দানবের মতো খাকি ট্রাকের অনুর্বর উল্লাস উপেক্ষা করে বিধ্বস্ত ব্যারিকেডের পাশ ঘেঁষে বেরিয়েছে 27শে মার্চের সকালে কেন্দ্রীভূত করে পৃথিবীর প্রাচীনতম শিলায়, যে শিলা অন্তিম প্রতিজ্ঞায় অন্তত প্রাথমিক অস্ত্র হতে জানে, তেমনি এক শিলার আঘাতে বিনষ্ট হয়েছে আমার বুকের অনিদ্র ভায়োলিন। ধ্বংসস্তূপের পাশে ভোরের আলোয় একটা বিকলাঙ্গ ভায়োলিনের মতো
দেখলাম তেরাস্তার মোড়ে সমস্ত বাংলাদেশ পড়ে আছে, আর সেই কিশোর যে তাকে ইচ্ছের ছড় দিয়ে নিজের মতো করে বাজাবে বলে বেড়ে উঠছিল, সেও শুয়ে আছে পাশে রক্তাপ্লুত শার্ট পরে। তবে কি এই নিয়তি আমাদের, এই হিরণময় ধ্বংসাবশেষ, এই রক্তাপ্লুত শার্ট আজীবন, এই বাঁকা চোরা ভাঙা ভায়োলিন? মধ্য দুপুরে ধ্বংসস্তূপের মধ্যে একটা তন্ময় বালক কাঁচ, লোহা, টুকরো ইট, বিদীর্ণ কড়িকাঠ, এক ফালি টিন, ছেঁড়া চট, জং ধরা পেরেক জড়ো করল এক নিপুণ ঐন্দ্রজালিকের মতো যত্নে, এবং অসতর্ক হাতে কারফিউ শুরু হওয়ার আগেই প্রায় অন্যমনস্কভাবে তৈরি করল কয়েকটা অক্ষর, সা, ধি, ন, তা। অসাধারণ, আমি মুগ্ধ। ধন্যবাদ এত সুন্দর একটা আবৃত্তি শোনাবার জন্য। আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো। হ্যালো, কে বলছো? আমি ঋতু। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? 8 এ। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? মুক্তিযুদ্ধের গল্প বিভাগটি আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গেছে। গুণীজনের বাণী। আচ্ছা, গুণীজনের বাণী। পড়াশোনা কেমন চলছে? প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয়, আমাদের কর্মের উপর দণ্ডায়মান। এটি কোন গণিতবিদের উক্তি? ক পিথাগোরাস, খ আর্কিমিডিস, ক জর্জ ক্যান্টন। বলো, জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে। ক পিথাগোরাস। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কোন নাটকের উক্তি এটি? ক রক্তাক্ত প্রান্তর, খ মহাশ্মশান, গ কবর। এটাও ঝটপট বলে ফেলো, জানা ছিল আগে থেকে। আচ্ছা, আরো একটা তথ্য তোমাকে বলি, মুনির চৌধুরী রচিত এই নাটকে উক্তিটি করেছেন নবাব সুজাউদ্দৌলা। ঠিক আছে, 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আমি কি এবার যাব তৃতীয় প্রশ্নে? আচ্ছা, যাচ্ছি। তরুণদের নতুন চিন্তা করতে হবে, নতুন কিছু ভাবতে হবে, অসম্ভবকে সম্ভব করতে হবে, তবেই তারুণ্যের জয় হবে। তরুণদের উদ্বুদ্ধ করতে এই উক্তিটির রচয়িতা কে? ক রবার্ট হেরিক, খ অস্কার ওয়াইল্ড, গ এপিজে আব্দুল কালাম। এটাও ঝটপট বলে ফেলো। এপিজে আব্দুল কালাম। নিলাম, উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আমরা আবারও আমাদের এই কথোপকথনে ফিরবো, কিন্তু এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো, কে বলছো? আপু, আমি সাদিয়া। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 9 কাজিয়া। আচ্ছা, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। তুমি ছবিটা দেখো, আমি প্রশ্নটা বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ইনি বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী, তার নাম কি? ক শহীদুল্লাহ কায়সার, খ আনোয়ার পাশা, গ ডাক্তার ফজলে রাব্বি। ছবিটা দেখো। ও, আমি আসলে লাইভ টিভি দেখছি তো, এজন্য কি শুনতেছে, বাসায় কারেন্ট নেই সেজন্য। আচ্ছা, আমি নামগুলো আবার পড়ছি, তুমি দেখো। ঠিক আছে, শুনে নাও ভালোভাবে। ক শহীদুল্লাহ কায়সার, খ আনোয়ার পাশা, গ ডাক্তার ফজলে রাব্বি। এবার বলো, সময় চলে যাচ্ছে, জলদি বলতে হবে। জলদি। দুঃখিত, লাইনটি কেটে গেছে। সঠিক উত্তরটা জেনে রাখো, গ ডাক্তার ফজলে রাব্বি। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো আপু, আমি ফারিহা। কেমন আছো? হ্যাঁ, ভালো। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? বলো। আমি ক্লাস 8 এ হলি ক্রসে পড়ি। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? আমি সায়েন্টিস্ট হতে চাই।
খুব ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোথায় মৃত্যুবরণ করেন? ক দেবকোট, খ নদিয়া, গ বিহার। এটা তো জানার কথা। নদিয়া। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক দেবকোট। ঠিক আছে, জানা হলো। স্যার আপনার কাছে ফিরে আসি। আমরা বিরতির উপরে উচ্চারণ নিয়ে কথা বলছিলাম, তো এবারে একটু জানবো যে আসলে আবৃত্তির জন্য উচ্চারণ একটা বড় বিষয় এবং আপনার এই বিষয়ে একটি বই প্রকাশিত হয়েছে, সেই বিষয়টা একটু জানবো এবার। উচ্চারণ আবৃত্তি যত কবিতা লেখা হয়, মানে আমাদের কবিরা যে কবিতা লেখেন তার অধিকাংশই হচ্ছে প্রমিত বাংলায়। প্রমিত অধিকাংশই, মানে প্রায় ধরতে গেলে ৯৫%। তবে এই সাথে সাথে আমরা যেহেতু এই পূব বাংলার লোক, আমাদের নিজস্ব একটা ভাষা আছে, আঞ্চলিক ভাষা বা উপভাষা, সেই ভাষাতেও কিন্তু কিছু কিছু কবিতা লেখা হয়েছে। যেমন সৈয়দ হক নিজে লিখেছেন তার কাব্যনাট্যগুলো, তারপরে তার কবিতা পরাণের গহীন ভিতর, এসব মানে আঞ্চলিক ভাষায়। তো সেগুলোর উচ্চারণও কিন্তু তাই বলে যে ভুল উচ্চারণ করলে হবে না, ওগুলোও ঠিক উচ্চারণ করতে হবে। আবার প্রমিত ভাষার বাংলা উচ্চারণ যেটা, সেটা ঠিক করতে হবে। তো এই নিয়ে আমরা খুব সচেতন হয়েছি যে আবৃত্তি করতে গেলে, অভিনয় করতে গেলে উচ্চারণটা অবশ্যই ঠিক করতে হবে। খবর পড়তে গেলে, কোনো একটা অনুষ্ঠান উপস্থাপন করতে গেলে সব কিছুতেই উচ্চারণের ভীষণ দরকার। এই জন্যে আমরা সেই শুরু থেকে, আমার যখন থেকেই শুরু, তখন থেকেই আমি যখন এনএসডি থেকে পড়ে আসি নাটকের ওপরে, তো এসেই আমরা শিল্পকলা একাডেমির সাথে কাজ করি। আবৃত্তির কর্মশালা এবং আবৃত্তির যে পরিকল্পনা, যে কর্মশালায় কী কী পড়ানো হবে, তার মধ্যে উচ্চারণ একটা প্রধান বিষয়। সেই উচ্চারণটা আমরা শেখানো শুরু করি এবং তারপরে থেকে কবিতার যে কোনো কর্মশালায়, আবৃত্তির কর্মশালায় উচ্চারণ প্রধান বিষয়। তারপরে অভিনয়ের বাচিককে অভিনয় যেটা, সেখানে উচ্চারণ একটা প্রধান বিষয়। তো এইভাবে উচ্চারণটা আমরা, যেহেতু পূব বাংলার লোক, সাধারণত আমরা অত শুদ্ধ করে উচ্চারণ করি না, কিন্তু যারা অন্তত উপস্থাপনা, আবৃত্তি, অভিনয়ের সাথে যুক্ত, তাদেরকে সব উচ্চারণ ঠিক মতো জানতে হবে এবং তার জন্য কর্মশালা হচ্ছে, বিভিন্ন রকমভাবে শেখানো হচ্ছে। আমিও করাচ্ছি, সেই আজকে থেকে না, বহু বহু আগের থেকে। জি, এবং আমরাও জানি সেটা। আচ্ছা, তো কথা আসলে বলতে অনেক ভালো লাগছিল। আমার বিশ্বাস তরুণ যারা আবৃত্তি শিল্পী বা আবৃত্তি শিখতে যারা ইচ্ছুক, তাদের আপনার এই কথাগুলো অনেক কাজে দেবে আশা করছি। আজ কথা বলতে অনেক ভালো লাগছিল। খুব সুন্দর একটা বিকেল আজ আমরা কাটালাম, কিন্তু একেবারেই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমরা অনেক আনন্দিত। ভালো থাকবেন আপনি। আমরা বাড়ি যাব আপনার কাছ থেকে একটা আবৃত্তি শুনতে শুনতে, তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। আমরা এবার শেষের কবিতাটি শুনব। এটা কবি শামসুর রহমানের কবিতা, এবং যে কবিতাটা বিজয় দিবস আসুক কি স্বাধীনতা দিবস বা যে কোনো সময়, মুক্তিযুদ্ধ যেহেতু আমাদের চেতনা, আমাদের প্রেরণা, সেই জন্য এই কবিতা আমরা সবসময়ই আবৃত্তি করি। বহু উচ্চারিত, সবাই করে, তারপরেও করতে, আজকের এই সময়টা তো করতেই হবে। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে